গল্পের তরী ভেসে পড়ে নতুন নতুন গল্পের যাত্রায়। নমস্কার বন্ধুরা, আমি অতনু, গল্পের তরীর একজন মাল্লা। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজ আপনাদের শোনাব জয়ন্ত অধিকারীর কলমে একটি অন্যরকম ভালোবাসার গল্প। আমি অপার হয়ে বসে আছি। লেখক জয়ন্ত অধিকারী পেশায় একজন কর্পোরেট চাকুরিজীবী। কর্মসূত্রে বর্তমানে গুজরাটের বরোদার বাসিন্দা। লেখালেখি শুরু করেন 2016 সাল থেকে। মানব জগতের সাদা মনের ভেতরে কিভাবে কালো জগৎ সমান্তরালভাবে থাকে সেটা জানার আর বোঝার এক অদম্য কৌতূহল আছে লেখকের। মনের সেই গভীর গোপন খবর বারবার উঠে এসেছে তার লেখার মধ্যে। কোডনেম ভৈরবী নামের তার একটি টেকনো স্পাই প্রকাশিত হয়েছে 2023 সালে বইবন্ধু প্রকাশনের হাত ধরে। চলুন তাহলে শুরু করা যাক আজকের বিশেষ গল্প, আমি অপার হয়ে বসে আছি। অনেক অনেক বছর আগে, প্রায় বছর 25, তখন আমি ক্লাস 9। আমি যে স্কুলে পড়তাম সেখানে বাংলা, ইংলিশ আর হিন্দি তিনটি আলাদা ভাষাতেই পড়ানো হতো। আমি পড়তাম বাংলা মিডিয়ামে। স্কুলের প্রথম দিনেই একজন নতুন শিক্ষককে নিয়ে আমাদের প্রিন্সিপাল ক্লাসে ঢুকলেন। বাচ্চারা, ইনি হলেন ফ্রান্সিস স্যার। আজ থেকে ইনি তোমাদের ইংরেজি পড়াবেন, কেমন? সকলে মন দিয়ে ওনার ক্লাস করবে। মিস্টার ফ্রান্সিস, ইটস অল ইয়োর্স। Thank you, sir. ফ্রান্সিস ক্যাসানোভা, বয়স 27 থেকে 28, লম্বা টিকালো মেদহীন চেহারা, সোনালি রঙের কোকড়া চুল, আর চোখ দুটো কি কি অসম্ভব রকমের উজ্জ্বল। তিনি বহুদিন ধরে ভারতে আছেন আর এখন আমাদের স্কুলে একজন ইংরেজির শিক্ষক হিসেবে জয়েন করেছেন। প্রথম দিন ওনাকে দেখেই আমার ভেতরে কিরকম একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হলো। মনে হলো ওকে যেন আমি অনেক দিন ধরে চিনি। So, boys and girls, let's introduce each other. উনি যখন আমাদের সাথে কথা বলা শুরু করলেন, সবার নাম পরিচয় জিজ্ঞেস করছিলেন, তখন ওনার চোখের দিকে বেশিক্ষণ তাকানো যাচ্ছিল না। মনে হচ্ছিল উনি আমাদের ভেতরের সব কথা, গোপন চিন্তা ভাবনা পড়তে পারছিলেন। And miss, may I know your name? উনি আমার সামনে যখন এলেন, আমার নাম জানতে চাইলেন, আমার কোন কোন সাবজেক্ট ভালো লাগে এইসব জিজ্ঞাসা করলেন। আমি কোনো উত্তর দিতে পারিনি। Hello, I'm Francis. আমার বুকের ভিতরের হৃদস্পন্দন ভীষণ ভাবে বেড়ে গিয়েছিল। ওনার সৌমুখান্তি হাসি হাসি মুখের সামনে আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছিলাম সেদিন। উনি আরো কয়েকবার চেষ্টা করে তারপর আমার সামনে থেকে চলে গেলেন। বোর্ডের সামনে দাঁড়িয়ে কোথায় কিভাবে পড়াবেন, কি পড়াবেন সেই সব বোঝাচ্ছিলেন সেদিন। ফ্রান্সিস স্যারের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে সবাই হই হই করতে করতে ক্লাস থেকে বের হয়ে গেল। আমার কাছে অর্পিতা, প্রীতি, সুজন এসে ভিড় করে আমাকে হাসতে হাসতে জিজ্ঞেস করলো, কিরে, তুই তো নতুন স্যারের ওপর একদম ফিদা। কি করে পড়বি তুই? ক্লাস করতে পারবি তো? এই না রে, সত্যি স্যারটা কি ভালো, তাই না? কি হ্যান্ডসাম, উফ, আর কি বলবো। দেখ দেখ,
কিরকম ওর নাকের ডগা, কানের পাতা লাল হয়ে যাচ্ছে। এই, তুই কি সত্যি সত্যি প্রথম দেখাতেই আউট নাকি? আমি ওদেরকে অগ্রাহ্য করে ক্লাস থেকে বেরিয়ে গেলাম। শুনতে পেলাম ওরা পিছনে হাসাহাসি করছে। এইভাবে কেটে গেল প্রথম 6টা মাস। ফ্রান্সিস ইতিমধ্যেই আমাদের মধ্যে ভীষণ প্রিয় হয়ে উঠেছিলেন। উনি আমাদের বলে দিয়েছিলেন ওনাকে নাম ধরে ডাকতে। বাকি সব শিক্ষক শিক্ষিকাকে আমরা স্যার বা মিস বলে ডাকলেও ফ্রান্সিস হয়ে উঠেছিল আমাদের খুব কাছের, যেন নিজে একটুও বাংলা বলতে পারতো না, পুরো ক্লাস নিত ইংলিশে, কিন্তু তার এত ভালো করে পড়ানো, এত সুন্দর করে ছবি এঁকে বোঝানো, যেন আমরা সবাই খুব সহজেই তাড়াতাড়ি শিখে গেলাম ইংলিশ গ্রামার, এসে রাইটিং, লেটার রাইটিং এবং আরো অনেক কিছু। আমাদের কোনো প্রবলেম হলে আমরা সবার প্রথমে যেতাম আমাদের ফ্রান্সিসের কাছে। কোনো ভালো খবর এলেও সেটা যতক্ষণ না ওনার সামনে বলতে পারছি আমাদের যেন ঘুম আসতো না রাতে। আর আমি তো ধীরে ধীরে আরো দুর্বল হয়ে পড়েছিলাম ওনার উপরে। আমার মনে হয় সেটা উনিও বুঝতে পারতেন, তবে কোনোদিনও আমাদের মধ্যে শিক্ষক ছাত্রীর সীমানা উনি লঙ্ঘন করেননি। উনি ক্লাসে যখন পড়া ধরতেন বা বোর্ডে ডেকে সবাই সামনে কিছু করতে দিতেন, আমি সব সময় ঘেমে নিয়ে অস্থির হয়ে যেতাম। ঠান্ডার সময়ও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠত, কপাল মুখ সব উত্তেজনায় লাল হয়ে যেত। অন্যরা খেপাতো, হাসতো, কিন্তু আমি নিজেকে সামলাতে পারতাম না। যখন আমি নিজের ডেস্কে বসে থাকতাম, সেখান থেকে আমি উকি মেরে দেখতাম ফ্রান্সিসকে। মাঝে মাঝে ফ্রান্সিসের সাথে চোখাচোখি হয়ে গেলে আমি লজ্জায় হেসে মুখ নামিয়ে নিতাম। পড়াশোনায় আমি মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু ইংলিশে আমি আরো ভালো রেজাল্ট করতে শুরু করলাম। আমাদের বোর্ড এক্সামের আর 3-15 বাকি। হঠাৎ খবর পেলাম ফ্রান্সিস আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আমাদের সবার প্রিয় স্যার, আমার যার জন্য আজকে ইংলিশের প্রতি এত ভালোবাসা, সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, নিজের দেশ ইটালিতে চলে যাচ্ছে আরো পড়াশোনা করবে বলে। চলে যাওয়ার দিন সবাই মিলে আমরা ওনার জন্য একটা কার্ড তৈরি করেছিলাম, আমাদের সবাইয়ের ফটো লাগিয়ে, আমাদের নিজের হাতে ওনার জন্য কিছু লিখে। তবে আমি কিছু লিখতে পারিনি সেদিন ওনার জন্য। ফ্রান্সিস যখন ট্রেনে উঠে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল, তখন আমি প্ল্যাটফর্মেও পারিনি যেতে। আমি তখন আমার ঘরে বিছানায় শুয়ে কান্নায় ভেঙে পড়ছিল। পরে প্রীতি আমার কাছে একটা গিফট বক্স নিয়ে এসে বলেছিল, যাওয়ার আগে ফ্রান্সিস সবাইকে একটা করে উপহার দিয়েছে, তোকেও তো খুঁজছিল দেওয়ার জন্য, না পেয়ে শেষে আমার হাতে দিয়ে গেছে তোকে দেওয়ার জন্য। প্রীতি চলে যাওয়ার পরে আমি গিফট বক্সটা খুললাম, দেখলাম ফ্রান্সিস একটা ক্যাডবেরি, একটা হলুদ গোলাপ, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি আর একটা চিঠি লিখেছে আমার জন্য। সব থেকে বিস্ময়কর ব্যাপার হলো ফ্রান্সিস পুরো চিঠিটা পরিষ্কার বাংলাতে লিখেছিল সেদিন আমার জন্য। আমি জানি তুমি আজ আসবে না, তবু খুব ইচ্ছে করবে তোমাকে দেখার। তবে আমি চাই না
তুমি আমার কথা ভেবে ভেবে পড়াশোনা বন্ধ করে দাও। সামনেই তোমার জীবনের প্রথম বোর্ড এক্সাম। তোমাকে কিন্তু আরো ভালো রেজাল্ট করতেই হবে। তুমি ইংলিশে খুব ভালো। আমি চাই তুমি ইংলিশ নিয়েই পড়াশোনা করো, এগিয়ে যাও। তোমার আমার প্রতি যেটা হয়েছিল এটাও এক রকমের ভালোবাসা, কিন্তু এই ভালোবাসা শিক্ষক আর ছাত্রীর মধ্যে ভালোবাসা। আমি তোমাকে ক্লাসে দেখতাম, আমি বুঝতেও পেরেছিলাম, কিন্তু কোনো দিন তোমাকে এগিয়ে আসার জন্য প্রশ্রয় দিইনি, কারণ এতে তোমারই ক্ষতি হবে। তুমি এখন সবে বড় হচ্ছ, তোমাকে আরো বড় হতে হবে, একজন ভালো মানুষ হয়ে উঠতে হবে। তাই আমাকে, তোমার ফ্রান্সিসকে স্যার হিসেবে মনে রেখো। তুমি রবি ঠাকুরের গীতাঞ্জলি পড়ো, বইকে ভালোবাসো। একদিন বুঝতে পারবে ভালো লেখার যেমন কোনো বিকল্প হয় না, সেই রকম ভালো বই সাথে থাকলে তোমার সারা জীবন সুখের হবে। আমি তোমাদের রবি ঠাকুরের লেখা পড়ে আরো জানার জন্যে, আরো বোঝার জন্যে বাংলার চর্চা শুরু করেছিলাম ইংলিশের পাশাপাশি। এত ভালো লেখা আমার মনে হয় অন্য কোনো সাহিত্যে নেই। আর কান্নাকাটি করো না, আমাদের নিশ্চয় আবার কোনো দিন দেখা হবে, অন্য কোনো জায়গায়, হয়তো অন্য কোনো ভাবে, অন্য কোনো দেশে। আমি অপেক্ষা করব। আমি চিঠিটা রেখে দিয়ে বাইরের জানালা দিয়ে তাকিয়ে রইলাম। বাইরে খুব মেঘ করেছে, ঘন কালো হয়ে আসছে চারদিক। বজ্র বিদ্যুতের হুংকার শোনা যাচ্ছে। আমি ছাদে উঠে এলাম। জোরে বৃষ্টি নেমে এলো। তার মধ্যে আমি কান্নায় ভেঙে পড়লাম। বৃষ্টির জল আর আমার কান্না তখন মিলে মিশে একাকার। এখন আমি কলকাতার একটা কলেজে ইংলিশের প্রফেসর। এছাড়াও নিউজ পেপার, বিভিন্ন ম্যাগাজিন লেখালেখি করি। আর এই সূত্রে আমাকে মাঝে মাঝেই দেশে বিদেশে যেতে হয়। এত ব্যস্ততার মধ্যেও আমি নিয়মিত আমার শৈশবের ছোট্ট শহরে মাঝে মাঝেই যাই, আর সেই একই স্কুলে ভিজিটিং টিচার হিসেবে পড়াই। এখন অনেক কিছু কত চেঞ্জ হয়ে গেছে। এখন আর বাংলা মিডিয়াম নেই, সবাই ছোট থেকেই ঝরঝরে ইংলিশে কথা বলে। আমি ওদেরকে পড়াই আর ভাবি আমাদের সময়ের কথা। আর তখনই মনে পড়ে যায় ফ্রান্সিসের কথা। ওনার আমাদেরকে পড়ানোর ধরন ধারণ, কত সুন্দর করে, কত যত্ন করে উনি পড়াতেন আমাদের। আর আমার নিজের কথা মনে এসে যায় তখন। আপন মনেই হেসে উঠি, কি পাগলামি দিয়াই না করেছিলাম তখন। হঠাৎ একদিন আমার ছোটবেলার স্কুলের ঠিকানায় একটা চিঠি এসে হাজির আমার নামে। আমি খুলে পড়ে অবাক, হতবাক। ফ্রান্সিস এখনো আমাকে মনে রেখেছে। চিঠিটা লিখেছে সুশান, ফ্রান্সিসের পার্টনার, ইটালি থেকে। ফ্রান্সিস এখন বৃদ্ধ, প্রচন্ড অসুস্থ। ক্যান্সারের মতো মারণ রোগ তার শরীরে বাসা বেঁধেছে। মাঝে মাঝেই নাকি আমার নাম, আমাদের ছোট্ট শহর আর স্কুলের নাম বলতে থাকে ঘুমের ঘোরে। সেই সূত্র ধরেই সুশান খুঁজে খুঁজে আমাদের স্কুলের ওয়েবসাইট থেকে সব ঠিকানা নিয়ে একটা ইমেলও করেছে আর একটা চিঠিও পাঠিয়েছে। আমি কলকাতায় ফিরে এলাম। সুব্রত,
আমার স্বামী, তার সাথে এটা নিয়ে কথা বললাম। আমাদের প্রায় বছর 10 বিয়ে হয়েছে। ও যেমন আমাকে ওর আগের সব সম্পর্ক নিয়ে খোলাখুলি সব বলেছে, আমি ওকে সব জানিয়েছিলাম। আমরা দুজনেই বিশ্বাস করি সম্পর্কের মধ্যে কোনো রকম লুকোচুরি থাকা উচিত না, না হলে পরে হয়তো সবাই ক্ষত বিক্ষত হবে। ও এক কথায় রাজি হয়ে আমাকে বলল, চলো তাহলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি, আমাদেরও ঘোরা হবে আর তোমারও ফ্রান্সিসের সঙ্গে দেখা হয়ে যাবে। আর তাছাড়া সত্যি তো একজন মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছা আমাদের পূরণ করা তো কর্তব্য। আর এমনিতেও আমি তো ওনার সঙ্গে খুব ঝগড়া করব, কেন উনি তোমার প্রথম প্রেম হয়ে এসেছিলেন। উফ, তুমি আবার পিছনে লাগা শুরু করলে তো। আমি কপট রাগ দেখিয়ে সুব্রতর বুকে মারতে মারতে ওকে জড়িয়ে ধরলাম। কয়েকদিন পরে আমরা এলাম ইটালির আসোলো নামের একটা সুন্দর শহরে। এটা ভেনিসের কাছে একটা ছোট্ট সুন্দর পাহাড়ে ঘেরা শহর, আর আদর করে একে বলা হয় 100 দিগন্তের শহর। চারদিকে পাথর দিয়ে বাঁধানো ছোট ছোট রাস্তা, বাড়িগুলো এখনো প্রাচীন ইউরোপিয়ান স্থাপত্যের নিদর্শন বয়ে নিয়ে চলেছে। শহরের মাঝখানে রয়েছে 15 শতাব্দীর পুরনো ক্যাথিড্রাল। আমরা ঠিকানা খুঁজে খুঁজে চলে এলাম শহরের এক প্রান্তে। একটা ছোট্ট একতলা বাড়ি। বাড়ির ছাদটা লাল রঙের পাথর দিয়ে ঢাকা, সামনে একটা সুন্দর বাগান, আর তারপরেও বিশাল পাহাড় উঠে গেছে একদিকে। যত এগিয়ে যাচ্ছিলাম ফ্রান্সিসের বাড়ির দিকে, আমার হৃদস্পন্দন আবার বাড়তে শুরু করলো। নিজেই নিজেকে প্রশ্ন করলাম, কেন এটা হচ্ছে? আমি কি আজও ফ্রান্সিসকে মনে মনে ভালোবাসি? আজ আমার বলতে কোনো দ্বিধা নেই, ফ্রান্সিস আমার প্রথম প্রেম ছিল। মানছি আমার থেকে হয়তো ফ্রান্সিস বয়সে অনেক বড়, মানছি যে ফ্রান্সিস আমাদের ইংলিশের শিক্ষক ছিলেন, তাহলেও মন যে কত জটিল, সে যে কখন কাকে আপন করে নেয় সে হদিশ আমিও হয়তো জানি না। সুব্রত আমার হাতের ওপর নিজের হাত রাখলো, আমি ওর দিকে তাকিয়ে হাসলাম। আমরা ধীরে ধীরে গেট খুলে ভিতরে ঢুকলাম। একজন মাঝবয়সী ভদ্রমহিলা আমার দিকে এগিয়ে এলেন, আর ইতালিয়ান ভঙ্গিতে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে ভাঙা ভাঙা বাংলায় জিজ্ঞেস করলেন, ও, তুমি নিশ্চয়ই সেই ছোট্ট আপু অপর্ণা, তাই না? My God, ফ্রান্সিস তোমার কথা মাঝে মাঝেই বলে। তোমার সেই স্কুল, সেই ইন্ডিয়ার ছোট্ট শহর, ও আজও ভীষণভাবে সেই সব মেমোরিজ, স্মৃতি নিয়ে বেঁচে আছে। আর আছে রবীন্দ্রনাথ। কি ভালো যে লাগে ওনার লেখা পড়তে, ওনার গান শুনতে। যদিও আমি বাংলা ভালো জানি না, তবুও যখন গানগুলো শুনি এক অদ্ভুত ভালো লাগায় মনটা ভরে ওঠে। সুসান, আমি তোমাকে চিঠি লিখেছিলাম, আর ফ্রান্সিসের মুখে তোমার বর্ণনা শুনতে শুনতে আমার মনে হচ্ছে তুমি সেই অপর্ণা। এসো এসো এসো, ফ্রান্সিস তোমাদের দেখে খুব খুশি হবে, খুব খুশি হবে।
আমি সুব্রতকে নিয়ে ভেতরে ঢুকলাম। ফ্রান্সিসের ছোট্ট কটেজটা ভিতর থেকে ভীষণ সুন্দর করে সাজানো। এই সব কিছুর মধ্যে আমার সব থেকে যেটা আকর্ষণীয় লাগলো, ফ্রান্সিসের বইয়ের কালেকশন। সেখানে প্রচুর বইয়ের মাঝখানে উঁকি মারছে গীতাঞ্জলি, সঞ্চয়িতা আর রবীন্দ্র রচনাবলী। ফ্রান্সিস এতদিন পরেও বাংলা চর্চা করে গেছে, তাও এত সুদূর আসলতে বসে। সুশান একটু পরে আমাদের কাছে 3 কাপ কফি নিয়ে এসে বসলেন। ফ্রান্সিস এখন একটু ঘুমোচ্ছে, আর মিনিট 10 পরে উঠে যাবে। তখন তোমরা দেখা করো ওর সাথে। প্রায় মিনিট 15 পরে আমি আর সুব্রত ঢুকলাম ফ্রান্সিসের রুম। পুরো রুমে বাইরে থেকে সূর্যের আলো এসে সোনালি রঙে ভাসিয়ে দিচ্ছে। একদিকের জানলা খোলা, সেখান দিয়ে সামনের পাহাড়, সবুজ দিগন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। আর ফ্রান্সিস সেদিকে মুখ করে আজ শোয়া অবস্থায় ছিল বিছানার উপরে। ফ্রান্সিস, দেখো দেখো তোমার সাথে দেখা করতে কারা এসেছে, দেখো একবার। সুশানের কথায় ফ্রান্সিস আমাদের দিকে তাকালো। প্রথমে আমাকে, তারপর সুব্রতকে, তারপর আবার আমার দিকে তাকালো। ফ্রান্সিসের মাথায় চুল বলে আর কিছু নেই, চোখের তলায় ক্লান্তির কালো দাগ, হাত পায়ের চামড়া ফ্যাকাশে, কিন্তু ওর চোখ, সেই চোখ এখনো কি বিশাল, উজ্জ্বল, উজ্জীবিত আর সজীব। আর মুখে সেই অম্লান নির্মল হাসি। ফ্রান্সিস আমাকে ইশারায় ডেকে ওর পাশে বসতে বলল। আমি ওর পাশে বসতেই সুব্রত আমাকে বলল বাইরে গিয়ে অপেক্ষা করবে, কিন্তু ফ্রান্সিস ওকেও আমার পাশে বসতে বলল। তারপর আমার হাত ওনার হাতে রেখে উনি গান শুরু করলেন পরিষ্কার বাংলায়। তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ, সেই পূর্ণতারি পায় মনস্থান মাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু। অপু, আজ তুমি এসেছো? আমার যে কি ভালো লাগছে। দেখো দেখো, আজ আমার শুকনো হৃদয়ে কেমন কেমন বসন্তের ছোঁয়া। এই বুড়োর তোমার সাথে প্রেমালাপ শুনে তোমার হাজবেন্ড আবার রেগে যাচ্ছে না তো? সুব্রত, তুমি রাগ করো না কিন্তু। তবে কি জানো তো, ভালোবাসা
কখন কিভাবে আসে, কার সাথে কখন যে কিভাবে মনের বাঁধন হয়ে যায়, সেটা সেটা কেউ কখনো বলতে পারে না। জানো সুব্রত, আমার তোমার অপর্ণার প্রতি এই ভালোবাসা সবার প্রথমে একজন শিক্ষক ছাত্রীর ভালোবাসা। কবে যে ওর বিভিন্ন রকম ছোট ছোট দুষ্টুমি, ছুটে বেড়ানো, আমাকে লুকিয়ে লুকিয়ে ক্লাসে দেখা, আবার আমার লজ্জা পেয়ে মুখ লুকিয়ে নেওয়া, এগুলো আমার মনে দাগ কেটেছিল, আমি নিজেও জানি না। তখন তোমাকে আর তোমার সাথে পুরো ক্লাসটাকে অপর্ণা আমি হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম। একজন একজন বাবার মতো করে আগলে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমাকে এত তাড়াতাড়ি ফিরে আসতে হবে আমি সেটা ভাবতে পারিনি অপর্ণা, আমি সেটা ভাবতে পারিনি। ফ্রান্সিস স্যার, তুমি কি জানো, তোমারই দেখানো পথে আমি হেঁটেছি। আমি ইংলিশ নিয়ে পড়ে এখন একটা কলেজে পড়াই, আর সেই আমাদের ছোটবেলার স্কুলে আমি এখন প্রতি সপ্তাহে যাই ইংলিশ পড়াতে। আর তার সাথে আমিও ভালোবেসে ফেলেছি রবি ঠাকুরকে, উপলব্ধি করার চেষ্টা করি। স্যার ফ্রান্সিস আমার হাতটা আরেকটু টেনে নিয়ে নিজের বুকের মাঝখানে রাখলেন। বুকটা হাঁপুড়ের মতো ঘন ঘন উঠছে আর নামছে। বুঝতে পারছিলাম ওর কষ্ট হচ্ছে। অপু, রবি ঠাকুরের লেখা হৃদয় দিয়ে বুঝতে হবে, তাহলেই ওনাকে ওনাকে ওনার লেখাকে বুঝতে পারবে। কি সব রচনা, লেখা, কবিতা, গান। আমিও আজ বলছি তোমাকে অপু, তোমাকে তোমাকে আমি ভালোবেসেছিলাম, তবে তবে সেটা সমাজের চোখে অন্যায়। তাই তাই আমি তোমাকে শুধুই ভালোবেসে গিয়েছিলাম, শুধুই ভালোবেসে গিয়েছিলাম। সেখানে আমাকে কারোর সাথে কোনো কোনো অনুশাসনের মধ্যে বাধা পড়তে হয়নি, কারো কোনো চোখ রাঙানো দেখতে হয়নি, কারো কোনো চোখ রাঙানো দেখতে হয়নি। কাউকে কাউকে আমি কোনোদিন জানতে দিইনি, জানো অপু, শুধু আমি আর আমার এই সত্তা সেটা জানে। আজ আজ তুমিও জানলে, আর সাথে তোমার তোমার হাজবেন্ড। তবে বিশ্বাস করো, আমি কোনোদিন তোমাকে তোমাকে খারাপ নজরে দেখিনি। তোমাকে তোমাকে শুধু দূর থেকে ভালোবেসে গিয়েছি। তোমার সাফল্যে আমি নিজেকে খুঁজে পেয়েছি। তোমার বিভিন্ন লেখা, যেগুলো ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে, জার্নালে বেরোয়, আমি সেগুলো পড়ি, আমি সেগুলো সব পড়েছি, সব আমার সংগ্রহে আছে। তোমার লেখার মধ্যে আমি নিজেকে খুঁজে পাই অপু, আমি নিজেকে খুঁজে পাই। সেখানেই আমার আনন্দ, সেখানেই আমার ভালোবাসা। হঠাৎ সুব্রত ফ্রান্সিসের হাতের উপরে হাত রেখে বলে উঠল, ধন্যবাদ স্যার। আপনাকে আমি আগে পছন্দ করতাম না, আমার রাগও হতো কেন আমার আগে আপনি অপুর জীবনে এসেছিলেন। কিন্তু আজ বুঝতে পারছি, হয়তো কিছুটা অনুভবও করতে পারছি, আপনার ভালোবাসাতেই আমার অপু, মানে আপনার অপর্ণা, আজকে জীবনে একজন প্রকৃত মানুষ হয়ে উঠেছে।
এরকম ভালোবাসা সবারই জীবনে খুব প্রয়োজন। এই ভালোবাসার জন্যই তো বেঁচে থাকা, এই ভালোবাসার জন্যই তো আমরা কাঙালের মতো দৌড়তে থাকি। ধন্যবাদ, তুমি বুঝেছ বলে আমার তো একটু ভয় হচ্ছিল। পরে না তুমি অপর্ণার উপর রাগারাগি করো। দেখো দেখো, স্কুল জীবনে টিচারদের ওপর ভালো লাগা, ভালোবাসা আমাদের সবারই অল্প বিস্তর হয়। অপর্ণারও হয়েছিল আমার ওপরে। তখন আমি ওটাকে অপুর পাগলামি ভেবেই ভুলেই গিয়েছিলাম। তবে এই বয়সে এসে বুঝতে পারি, প্রেম ভালোবাসা বয়স মানে না, বয়স মানে না। সেটা কাউকে কাউকে রাস্তা দিয়ে হাঁটার সময় দেখে হতে পারে, কারো সাথে 2 মিনিটের আলাপেও হতে পারে। এই ভালোবাসার টানেই আমরা ভেসে চলেছি সেই আদিকাল ধরে। হঠাৎ ফ্রান্সিসের খুব কাশি বেড়ে গেল, মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। সুশান ছুটতে এলো। ফ্রান্সিস আমার হাতটা শক্ত করে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ওর মুখে এখন পরম প্রশান্তি, শান্তির আশ্বাস। আমরা ধীরে ধীরে বেরিয়ে এলাম। পেছনে সুশান কান্নায় ভেঙে পড়েছে। আমার চোখে জল, সুব্রতর চোখ ছলছল করছে। আজ আবার আকাশে মেঘের আনাগোনা। আমি চাইছি এখন বৃষ্টি হোক, খুব জোরে। আকাশ ভেঙে নামুক বৃষ্টি, সেদিনের মতো করে, সেই বছর 25 আগের বৃষ্টি। ওহে দয়াময় পারে লয়ে যাও আমায়। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। ভালোবাসা কোনো নিয়ম মানে না, বন্ধন মানে না সীমারেখা। শুনছিলেন জয়ন্ত অধিকারীর কলমে আমি অপার হয়ে বসে আছি। বয়সের, সম্পর্কের গাছপাথর না মানা, সর্বোপরি দুটি ভিন্ন দেশের মানুষের মধ্যেকার ভালোবাসার গল্প শুনলেন আপনারা। অপর্ণার চরিত্রে ঋত্বিকা, ফ্রান্সিস, পৃথ্বীরাজ, সুশান ও অর্পিতার চরিত্রে সোহিনী, সুব্রত ও সুজন, সৌপর্ণ, প্রীতির চরিত্রে বৃষ্টি এবং প্রিন্সিপালের ভূমিকায় ও গল্পের সূত্রধর আমি অতুল। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায়। আবার ফিরে আসবে গল্পের তরী নতুন কোনো গল্প নিয়ে। শুভরাত্রি।